আরে বন্ধু, তুই আইছস? বন্ধুর বোনের বিয়ে আর আমি আসবো না? তুই এত বড় লোক হইয়া আমার গরিব বোনের বিয়েতে আইছস, আমি অনেক খুশি হয়েছি। আরে বন্ধুর তুই কখনো ধরি গরিব হয় না কি রে? তুই আসলে অনেক বড় মনের মানুষ। আচ্ছা চল ভিতরে চল। দেখ সালমা কে আইছে। তোরে কইছিলাম না আমার বন্ধু আদনান আইবো? এই হইছে আদনান। বন্ধু, আমার বোন সালমা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা থাক তাহলে, যে কোনো সময় কাজে আয়া পড়বো। চল বাইরে যাই। তোর বোন মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম পরীর মতো দেখতে। যে ছেলেটা তোর বোনকে বিয়ে করবে তো ভাগ্যবান পুরুষ। যদি সুযোগ থাকতো তাহলে আমি একবার চান্স নিতাম। কি যে কস না, দোয়া কর সব যাতে ঠিকঠাক হয়ে যায়। কথা ছিল মোটরসাইকেল দিবেন, বিয়ের আগেই আমি মোটরসাইকেল চাই, নাইলে এই বিয়ে হইব না। বিশ্বাস করেন ভাইজান, আমি লোন উঠাইতেছি, এক সপ্তাহের মধ্যে লোনটা হয়ে গেলে আপনার মোটরসাইকেল আমি কিনা দেবো। রাখেন মিয়া আপনার এই সব বিশ্বাসের কথা, এই সব কথা বাদ দেন। মোটরসাইকেল দিবেন, না হলে এই বিয়ে হইব না। আর একবার যদি বিয়ে হয়ে যায় আমি মোটরসাইকেল পামু? ভাইজান কিসের মোটরসাইকেল? কথা ছিল বিয়াতে পাত্রের একটা মোটরসাইকেল দেওয়া লাগবো। এখন সমিতির লোকটা অসুস্থ হয়ে পড়ছে, তো এই সপ্তাহে টাকাটা উঠাতে পারিনি। তার মানে তোরা যৌতুক দিচ্ছিস? কি করুম কম, ভালো পাত্র তো পাওয়া যায় না। যতই কান্নাকাটি করেন কোনো লাভ হইব না। মোটরসাইকেল দিবেন নাহলে টাকা দিবেন, তাহলে কিন্তু আমার ছেলে আমি ফেরত নিয়ে যাবো। এইরকম ফকিন্নি ঘরে আমি ছেলে বিয়ে দিমু না। ফকিন্নি তো আপনি। এই যুগে নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছেন? আমি ভিক্ষুক? হ্যাঁ আপনি ভিক্ষুক। না না, আপনি ভিক্ষুক না, তাহলে তো তাদেরকে অপমান করা হবে। আপনার কি লজ্জা করে না আপনি যে যৌতুক চাইছেন? একটা মানুষ তার আদরের মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছেন, আর আপনারা কিনা টাকা চাইছেন? আদনান চুপ কর। ভাইজান কিছু মনে করেন না, ও তো ছোট মানুষ, তাই এই কথা বলে ফেলছে। আঙ্কেল চুপ করেন। এরকম ফ্যামিলিতে আপনার মেয়েকে যদি বিয়ে দেন, ওর ভবিষ্যৎটা শুধু শুধু নষ্ট হবে। ওদেরকে এখান থেকে বের করে দিন। আপনার মেয়ের জন্য খুব ভালো পাত্র পাবেন। এত বড় অপমান, এর পরেও কি আপনার মনে হয় এই মেয়েরে আমি ছেলের বউ বানাবো? অসম্ভব। আরে রাখেন আপনার বিয়ে, 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যান, আর অন্য কোথাও যে ভিক্ষা করেন যান। এই চল, এই ছোট লোকদের বাসায় আন না। আয়। এটা কি হইলো? এইটা তুই কি করলি আদনান? তুই জানোস কত কষ্ট করে এই পাত্র ঠিক করছিলাম, আর তুই বিয়েটা ভাঙা দিলি। তুই আমাকে এত বড় ক্ষতি কেন করলি? আমি কোনো ক্ষতি করিনি। তোর বোনের বিয়ের জন্য অনেক ভালো পাত্র পাবে। পাত্র? আমার বোন এখন বিয়া করবো কে? কই পাবো পাত্র? মুখে ক যতটা সহজ, বাস্তবতাটা কিন্তু অত সহজ না। তুই করবি আমার বোনের বিয়া? হ্যাঁ, আমি বিয়ে করব। তোর বোনকে যখন প্রথম দেখেছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল। দেখ, জন্ম মৃত্যু বিয়ে সবকিছু তো আল্লাহর হাতে। তোর বোনকে হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। তুই এত কোটিপতি বাবার সন্তান, তুই আমার গরিব বোনে কেন বিয়া করবি? আমি তাকে ভালোবাসতে চাই, সারা জীবন একসাথে থাকতে চাই। তোমার বাবা কি করেন? ওর বাবা আদনান, তুমি যাকে বিয়ে করে এনেছো সে কি কথা বলতে পারে না বাবা?
যাকে প্রশ্ন করেছি তাকে কথা বলার সুযোগ দাও। বলো। মানে আমার আব্বাই, আমরা যে বস্তিতে থাকি এর পাশে যে বাজারটা আছে ওইখানে সবজি বিক্রি করে। বাহ, বিউটিফুল। আফতাব চৌধুরীর একমাত্র ছেলের শ্বশুর একজন সবজিওয়ালা। কি জঘন্য, কি বিশ্রী একটা ঘটনা ঘটিয়েছে তোমার ছেলে। বাবা, তুমি কিন্তু আমার ওয়াইফের সামনে তার বাবাকে অপমান করছো, এটা কিন্তু একদমই ঠিক না। চুপ করো তুমি। লাখ লাখ টাকা খরচ করে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, অথচ নিজের আত্মসম্মানটুকু তুমি শিখতে পারোনি। কি বলতে চাও তুমি বাবা? একটা বস্তি সবজিওয়ালার মেয়ে এই বাড়ির পুত্রবধূ হতে পারে না। তুমি আজই ওকে ডিভোর্স দিবে এবং ওর সবজিওয়ালা বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসবে। অসম্ভব। আমি ওকে বিয়ে করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর পাশে থাকবো। আদনান, তুমি ভুলে যেও না তুমি আফতাব চৌধুরীর একমাত্র সন্তান এবং তোমার বাবা এক কথার মানুষ, সেটা তুমি ভালো করেই জানো। আমিও তোমার মতো এক কথার মানুষ বাবা। তুমি যদি আমাদেরকে মেনে না নাও তাহলে বাসা ছেড়ে চলে যাবো। আদনান, তুই এসব কি বলছিস বাবা? ঠিক আছে, তুমি বেরিয়ে যাও। তোমার মতো সন্তান আমার দরকার নেই। যে সন্তান বাবার সম্মান রক্ষা করতে পারে না তার মতো সন্তান আমার দরকার নেই। যাও। চলে যাচ্ছি, তবে জেনে রাখো খুব সহজে কিন্তু এখানে আর ফিরবো না। যাও, তুমি চলে যাও। কোনোদিন যদি এই মেয়েকে তুমি ত্যাগ করতে পারো সেই দিন এই বাড়িতে ফিরবে, অন্যথায় ফেরার দরকার নেই। তাহলে তো আর কখনোই ফিরবো না। তোমরা ভালো থেকো, চলে যাচ্ছি। আদনান, যাসনি বাবা। আজ থেকে তোমার সকল সুযোগ সুবিধা এবং ব্যাংক অ্যাকাউন্ট আমি বন্ধ করে দেব। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। দেখলে তো কত বড় বেয়াদব জন্ম দিয়েছো তুমি। তোরা কিন্তু চাইলে আমগুলোকে থাকতে পারতি, আমি আর বাবাই তো থাকি শুধু। না মামুন, আমি সালমাকে বিয়ে করেছি, আমি ওকে আমার কাছেই রাখবো। কোনোভাবেই চাই না বিয়ের পরও সালমাকে কেউ কোনো ধরনের কথা শোনাক। কে কি করবো? কেউ কিছু করবো না। আচ্ছা বাদ দে, আমরা এইখানেই থাকতে পারবো। দেখি যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা করতে হবে। চাকরিটা হয়ে গেলে তারপর একটা ভালো বাসা দেখে ভাড়া নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে জানিস কিন্তু। ভাইয়া, আব্বার দিকে খেয়াল রাখিস। আব্বা তো খালি কান্না করে। আব্বারে কইস কান্না না করতে। যদি কিছু লাগে তাহলে আমি তো এখানে আছি, এখানে আমার লগে দেখা করে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে যাই। নে, ভালো থাকিস, যাই। আমার জন্য আপনার কত বড় ক্ষতিটা হয়ে গেল। আপনার আম্মা আব্বা আপনার বাসা থেকে বাইরে করে দিল। আপনার আমার বিয়ে করাটা উচিত হয়নি। তোমার জন্য কেন হবে? সবকিছু হয়েছে আমার বাবার অহংকারের কারণে। তুমি কেন শুধু শুধু নিজেকে অপরাধী ভাবছো? তারপরও আমার বিয়েটা ভাঙা যাওয়ার পরে তখন আপনার হুট করে আমার বিয়ে করতে রাজি হওয়া উচিত হয়নি। আপনি তো আমার থেকে অনেক ভালো মেয়ে পাইতেন। তোমাকে প্রথম দেখেই আমার অনেক ভালো লেগেছিল। বিয়েটা ভেঙে গেছে, ভালোই তো হয়েছে। আমি খুশি মনে তোমাকে বিয়ে করেছি। আল্লাহ যা করেছে, যা রেখেছে ভাগ্যে, আশা করি ভালোই রেখেছে। ইনশাআল্লাহ। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, ভালোবাসা দিয়ে। আপনার আমি কথা দিতেছি, আমি সারা জীবন আপনার পাশে থাকব। আচ্ছা, কালকে কিছু আসবাবপত্র কিনতে যাব। আমার কাছে কিছু টাকা আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমিও আব্বারে কমু আমগো কিছু জিনিসপত্র কিনে দিতে। না, বাবাকে কিছু বলবে না, বাবার থেকে কিছু নেওয়া যাবে না। এই বাসাটায় আসার পরে তো এখানে খাট আছে, আরো কিছু আসবাবপত্র আছে। রান্নার কিছু জিনিসপত্র দরকার, সেগুলো কালকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে।
সালমা, এই সব কিছু নিয়েছি, আমার অনেক পছন্দ হয়েছে। আপনি কি পাঙ্কো এত কিছু কেন নিছেন? এত কিছু কি লাগবে আমগো? কি বলতেছো তুমি? আমাদের নতুন সংসার না, এগুলো তো আমাদের অবশ্যই দরকার। দেখো, একটাও কিন্তু অপ্রয়োজনীয় না। সবগুলো অপ্রয়োজনীয়। আপনি কেন বুঝতেছেন না? এখন আমাকে হিসাব করে চলতে হবে। তাই বলে আমাদের সংসারটা সাজাবো না? ভাইজান, আপনার হিসাব ঠিকই আছে। ভাবি মনে একটু বেশি কিপটা। না ভাইয়া, আমরা কিপটা না, আমরা গরিব। তা আল্লাহ বাঁচাইলে এই দিন আমগো থাকবো না। ওনার একটা চাকরি হয়ে গেলে আপনার দোকান থেকে সব কিছু নিয়ে যাবো, বেশি বেশি করে নিয়ে যাবো, কথা দিলাম। ঠিক আছে ভাবি। আচ্ছা, কি কি লাগবে দেখো। শোনেন, আমি আপনারা বুঝায় বলতেছি। আমগো আপনি 2টা প্লেট দিবেন, 2টা চামচ, একটা কড়া দিবেন, আর হচ্ছে একটা ভাত রন্ধনের পাতিলা দিবেন। এই কটা দিলেই হবে। আচ্ছা ভাবি, ঠিক আছে, দিচ্ছি। সালমা, এখন কি মনে হচ্ছে জানো? তোমাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে এত সুন্দর একটা জীবন আমি উপভোগ করতে পারতাম না। কেন? আপনি যে বড়লোক বাড়িতে ছিলেন, ওখানে সুখে ছিলেন না বুঝি? ছিলাম। এই যে তুমি রান্না করছো, তোমার পাশে আমি বসে আছি, আমি কখনোই আমার বাবা মার এমন মুহূর্ত দেখিনি। আমার মা তো সংসার সামলানো নিয়ে ব্যস্ত, আর বাবা সকালে যায় রাত্রে আসে, উনি তো বিজনেস নিয়ে ব্যস্ত থাকে। শোনেন, আপনার একটা কথা বলি, জীবনে টাকা পয়সার মূল্য আছে। আপনার বাবা আপনার জন্য যা করছে, আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে করছেন। কিন্তু আপনি কি করছেন? সেটা কষ্ট দিয়ে একটা সবজিওয়ালি মায়েরে বিয়ে করে নিয়ে আসছেন। বাবার পক্ষ নিচ্ছ তো নাও, আমি কিছু মনে করছি না, কিন্তু আমার বাবা আমাদের বিয়েটা মেনে নিলেন না। কেন মেনে নেয়নি জানো? কারণ অহংকার। এই অহংকার একদিন আমি ধ্বংস করে দিব। আচ্ছা কইরেন, এখন জানি একটু তেলের বোতল নিয়ে আসেন। তেল আনতে মনে নাই, রানমুখী দিয়া। আচ্ছা, সালমা, সালমা, কি হয়েছে তোমার? ঠিক আছে তুমি? আমার মাথা জানি কেমন ঘুরাইতেছে, বাম পাশটা ব্যথা করতেছে মাথা। মাথা ঘোরাচ্ছে? বমি পাচ্ছে নাকি? হয় একটু একটু। গতকালকে তো বিয়ে করলাম, কি কোনো সুসংবাদ পাবো নাকি? আপনার কি মাথাটা ঠিক আছে? কি হইতেছেন এসব? তোমার মাথা ঘোরাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, এটা তো তেমন একটা ভালো লক্ষণ না। চলো, তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না, আমি ঠিক হয়ে যাবো। বলেছি না, তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো তুমি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবেন। আগে রান্নাটা শেষ করি, আপনি আমার পাশে বসেন। যদি কিছু হয় আপনি আমার ধরেন। আচ্ছা। বিয়ে হয়েছে কতদিন? গতকাল। গতকালকে বিয়ে হয়েছে আর আজকেই চলে আসছেন প্রেগন্যান্সি টেস্ট করতে? না মানে, ওর খুব মাথা ঘুরছিল, বমি বমি ভাব হচ্ছিল, সেই জন্য এসেছি। এটা তো কোনোভাবেই সম্ভব না। আপা, কি বলে আপনার হাজবেন্ড এগুলো? ম্যাডাম, আপনি একটু টেস্টের রিপোর্টগুলো দেখেন না, সব কিছু ঠিকঠাক আছে কিনা। অনেক সময় বিয়ের আগে প্রেমিক প্রেমিকা শারীরিক সম্পর্ক করে বিয়ে করে, সেক্ষেত্রে বিয়ের পরে প্রেগনেন্ট হওয়ার একটা বিষয় থাকতে পারে। আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন? না না, ওর সাথে প্রথম দেখাতেই আমার বিয়েটা হয়েছে। এর আগে আমরা কেউ কাউকে চিনতাম না। তাহলে বাচ্চার কথা কেন আসতেছে? আচ্ছা আপা, আপনার কি বিয়ের আগে কারোর সাথে কোনো রিলেশন ছিল? আই মিন, তার সাথে শারীরিক সম্পর্ক? এগুলো আপনি কি কইতেছেন? বিয়ের আগে তো আমি ছেলেগুলোকে ঠিক মতো কথাই কইতাম না, আর শারীরিক সম্পর্ক তো অনেক দূরের কথা। ম্যাডাম, এই যে রিপোর্ট। আচ্ছা, ইউরিন টেস্টের রিপোর্ট চলে আসছে, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ,
তুমি কোনো চিন্তা করো না, ভালো কিছুই হবে। তারপরে একটু টেনশন লাগতেছে। আপনি প্রেগনেন্ট না, সব কিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই। আর বাচ্চা পেটে আসা এত সহজ না। কিন্তু ওর তো খুব মাথা ঘোরাচ্ছিল, বয়ে বয়ে ভাব হচ্ছিল, তাহলে এগুলো কিসের লক্ষণ? অনেক সময় বিভিন্ন কারণে এটা হতে পারে। আর আমি 2টো টেস্ট আরও লিখে দিচ্ছি, আপনি কালকে টেস্টের রিপোর্ট আমাকে অবশ্যই দেখায় যাবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। সালমা, দোয়া করো আজকে যেন চাকরিটা হয়ে যায়। চাকরিটা হয়ে গেলে আমাদের অভাবের দিন আর থাকবে। ইনশাল্লাহ, আমার মন বলতেছে তোমার চাকরিটা হয়ে যাবে। ও, আজকে তো ডাক্তারের কাছে যাওয়ার কথা, তাই না? ও হ, সমস্যা নাই, ভাইয়া আছে না, আমি ভাইয়া নিয়ে চলে যাও। ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। সাবধানে যেও, আর আমি রাতে এসে সব শুনবো। ঠিক। আসি। ভাই, এখানে কোনো চাকরি হবে? না ভাই, এখানে কোনো চাকরি হবে না। হ্যালো। রোকন, হ্যাঁ বল। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? খুব ইমার্জেন্সি। কি বলস, তুই চাকরি করবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি আমি চাকরি করব। বাবার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। ও আচ্ছা, তাই বল। আমার জানাশোনা আপাতত নাই। তার মানে তুই কোনো ব্যবস্থা করতে পারবি না? না। কি ব্যাপার, তোমার এমন দেখাইতেছে কেন? তোমার কি মন খারাপ? ইন্টারভিউ ভালো হয় নাই? ভাইয়ার নাম্বার দিয়ে কিন্তু ফোন দিছিলাম, ফোন তো রিসিভ করো নাই। তখন টের পাইনি। তারপর আমি আবার কল দিয়ে কথা বলেছি, ইন্টারভিউটা ভালো হয়নি। সত্যিই বাস্তবতা অনেক কঠিন। তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। একটা না একটা ব্যবস্থা হবে। সালমা, তুমি ডাক্তার দেখিয়েছিলে? ডাক্তার কি বলেছে? হ্যাঁ, ডাক্তার কইছে যে শরীর একটু দুর্বল, তো এই জন্য মাথা ঘুরান দিছে, ঠিক হয়ে যাবে। যাক, তাহলে তো ভালো, কোনো সমস্যা নেই। একটা কথা, বলো। কালকে যে আমরা এত কিছু কিনলাম,
চাল তো কিনতে মনে নাই, সকালবেলা যে রান্না করবো বাসায় তো চাল নাই। তুমি চিন্তা করো না, কালকে একটা ব্যবস্থা হবে। আচ্ছা তাহলে তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করি। যেভাবেই হোক একটা চাকরির ব্যবস্থা করতে হবে। থাক, আর লুকাই দেবো না, দেখছি আমি। পালাবো কেন? তোর এই অবস্থা আদনান, তুই এইসব কাজ করতেছস? তোর বাবা এত বড় লোক, আর তুই আমার বোনকে বিয়ে করে এখন তোর এইসব কাজ করা লাগতেছে? তাতে কি হয়েছে? কোনো কাজই তো ছোট না। আর তাছাড়া আমি তো ভিক্ষা করছি না, পরিশ্রম করছি। তার লেগে এইসব কাজ? দেখ মামুন, এখানে নগদ টাকা। আমার বাবা তো আমার সকল ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিয়েছে। আমি চাইলেও কোনো কিছু কিনতে পারছি না, তাই এই কাজ করছি, পরিশ্রম করছি। আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার না অনেক খারাপ লাগতেছে তোর এরকম দেখা, আমি আসলে মানতে পারতেছি না। আচ্ছা, আমার কাজটা প্রায় শেষের দিকে, তুই একটু দাঁড়া, আমি কাজটা শেষ করে আসতেছি। সালমা, সালমা, আরে ভাইয়া, দুই বন্ধু দেখে এক লগে, ভালোই হয়েছে। ভাইয়া ভিতরে আয়, খাওয়ার ব্যবস্থা করি। না রে সালমা, খামো না। তোর একটা কথা কইতে আইছি। কি কথা ভাইয়া? আজকে আদনানে দেখলাম রড সিমেন্টের কাজ করে সংসারে টাকা ইনকাম করতেছে। আমি দেখে অনেক অবাক হয়েছি। ও কত বড় লোকের ছেলে, ওর বাবার কোটি কোটি টাকা, আর ও কিনা এইসব কাজ করতেছে। বাদ দে না দোস্ত, খামারটা কেন বলতেছস? কাজ তো কাজই। বন্ধু হইয়া বন্ধুর কষ্ট দেখতে অনেক খারাপ লাগে, আর তোর এই পরিণতির জন্য আমরাই দায়ী। কি যে বলস, তোরা কেন দায়ী হবে? ভাইয়া ঠিকই কইছে, সব দোষ আসলে আমার। আপনি একটা কাজ করেন না, আপনি আমার ডিভোর্স দিয়ে আপনার আম্মা আব্বার কাছে চলে যান, গিয়া কইবেন আপনি আমার ডিভোর্স দিয়েছেন, দেখবেন ওনারা আপনার ঠিক মাইনা নিব। সালমা, আর কখনোই কথাটা মুখে নিবে না। আমার মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকবো। যা কষ্ট করো দরকার সবকিছু করো। আপনি কেন বুঝতেছেন না? এখানে থাকলে আপনার জীবনটা শেষ হয়ে যাইব। হোক শেষ, তাতে কোনো সমস্যা নেই। আমরা বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলেও একসাথে। তুমি আর আমি চলি মেঘের পালকি চড়ে, গল্পেরা সব ডানা মেলে রঙিন এই শহরে। হাজার বছর কাটুক না হয় এভাবে হাত ধরে, ভালোবাসা অমর থাকুক হৃদয় গহীনে। একটুখানি থেকো পাশে, মন যে তোমায় ভালোবাসে। ভাই, শাড়িটা লাস্ট কত টাকা রাখতে পারবেন? যদি আমাদের বাজেটের মধ্যে হয় তাহলে নিব। ভাইয়া এটা লাস্ট 4,500 টাকা রাখা যাবে। সালমা, আমার কাছে 500 টাকা আছে। এই শাড়িটার দাম তো অনেক বেশি। তুমি একটা কাজ করো, 300-400 টাকার মধ্যে একটা শাড়ি নাও। না থাক, নেওয়া লাগবো না, সমস্যা নাই তো। তোমার কাছে যখন টাকা হইব তখন তুমি কিনা দিও। না না, মার্কেটে যেহেতু এসেছি কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে। 200-300 টাকার মধ্যে শাড়ি নাও, কম দামের মধ্যে। আরে না, আমরা এমন পড়া হয় না, নিয়ে এমনি ফালা রেখে ঘরের মধ্যে।
কি দরকার শুধু শুধু টাকা নষ্ট কর? ঠিক আছে, তাহলে চল। কি হলো ভাইয়া, নেবেন না? আসলে আমাদের বাজেটের মধ্যে হচ্ছে না তো, অন্য এক সময় এসে নেব। সালমা, আজকে তোমাকে শাড়িটা কিনে দিতে পারলাম না, মন খারাপ করো না। আরে না, মন খারাপ করুন কেন? যখন তোমার টাকা হইব তখন তুমি আমার কিনা দিও। আচ্ছা ঠিক আছে, আমি না কখনো অভাব বুঝিনি, এভাবে যে জীবনে সংগ্রাম করে চলতে হয় এটাও আমি কখনো ভাবিনি। যাই হোক, তবে এই জীবনটা আমি বেশ উপভোগ করছি। ঠিকই বলছো, জীবনে কষ্ট ছাড়া না সহজে কিছু পাওয়া যায় না। আচ্ছা, সকাল 7টার দিকে আমাকে ডেকে দিও, দেরি হয়ে গেলে তো অনেক রোদ উঠবে, তখন কাজ করতে কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, ঘুমাই পড়। আচ্ছা। কেমন আছো মারিয়া? ভালো, কিন্তু কে আপনি? তুমি আমাকে চিনবা না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই চিনি। আপনার আসল পরিচয়টা দেন তো, কে আপনি? আমার আসল পরিচয় জানার আগে দেখো তো এই শাড়িটা চিনো কিনা। এটা তো ওই যে ওই শাড়িটা যেটা আমরা পছন্দ করছিলাম না? একদম ঠিক ধরছো, এটা তোমার পছন্দের শাড়ি, আর আমি তোমার জন্য আনছি। আপনি আমার জন্য আনছেন মানে? কে আপনি? আমি নোমান, অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করি, বাট তোমাকে বলা হয় নাই। এরপর একটা জরুরি কাজে ঢাকার বাইরে গেছিলাম, এসে শুনি তোমার বিয়ে হয়ে গেছে। কি কইতাছেন এসব? আপনারা তো এই এলাকায় আগে দেখছি বলে আমার মনে হয় না। আপনি আমারে কেমনে চিনেন? আরে ওইসব অনেক কথা, পুরাতন কথা বলে এখন লাভ নেই। তুমি এখন শাড়িটা নিলে আমি অনেক খুশি হব। না, আপনি দিলে আমি নিমু কেন? বন্ধু ভেবে, ভালোবাসার মানুষ তো হতে পারি নাই, বন্ধু তো হতে পারি, তাই না? কিন্তু প্লিজ মারিয়া, কোনো কিন্তু না, তুমি নিলে আমি খুব খুশি হব। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আসি। ওকে, আবার দেখা হবে আমাদের। দেখো তো এই শাড়িটা আমারে কেমন দেখাইবো, মানাইবো না আমারে? এটা তো দোকানের শাড়ি, এটা তুমি কোথায় পেয়েছো? নিশ্চয়ই বাবার থেকে টাকা নিয়েছো, তাই না? না না, আব্বাই দেয় নাই। আর আব্বা এত টাকা কই পাইবো? এই শাড়িটা আমি গিফট পাইছি। গিফট করেছে? কে? আমি চিনি না। হ্যাঁ নাকি আমার অনেক আগে থেকেই চিনে, আমার নাকি পছন্দ করে। আজকে হঠাৎ করে রাস্তায় দেখা হইলো, তারপর আমার শাড়িটা ধরে দিছে। বাইরে একটা অপরিচিত মানুষের কাছ থেকে তুমি শাড়ি গিফট নিয়েছো? সে তোমাকে পছন্দ করে তাই? হ্যাঁ নিছি, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি ভুলে গেছো তোমার হাজবেন্ড আছে, তোমার সংসার আছে? জানি তো। তুমি কি রাগ করছো? রাগ করবো না তো কি করবো? নিজের হাজবেন্ড থাকতে তুমি অন্য একটা ছেলে থেকে গিফট নিয়েছো। আচ্ছা, আমি ইনকাম কম করি তাই? আশ্চর্য, তুমি আমার সাথে রাগ দেখাইতেছো কেন? এমনি চিৎকার করতেছো কেন? আমার ভুলটা কোন জায়গায়? জিনিসটা তো আমার পছন্দ হয়েছে, আর সে যখন দিছে আমি না করি কেমনে? তুমি কও। না করবে কিভাবে মানে? তুমি কালকে যেই শাড়িটা দিয়ে আসবে। আমি তো নিয়ে আনিছি শাড়িটা। গিফটের জিনিস মানুষ ফেরত দেয় কেমনে? যেভাবে নিয়েছো ঠিক সেভাবেই দিয়ে আসবে। আমি কিছু জানি না, কিচ্ছু শুনতে চাই না। দেব না ফেরত, দেখি তুমি কি করতে পারো। তোমার এখানে একটা ময়লা পড়ছে, দেখি। আরে না না, দেখি না।
সালমা, ও তোমাকে শাড়িটা গিফট করেছিল? শাড়িটা কি ফেরত দিতে এসেছো? না, এমনি দেখা করতে আসছি ওনার সাথে। দেখা করতে আসছো মানে? তোমাকে না আমি বলেছিলাম শাড়িটা ফেরত দেওয়ার জন্য? কেন রে ভাই, ও শাড়ি কেন ফেরত দিতে যাবে? একটা মানুষের শখ থাকতে পারে না যে সুন্দর একটা শাড়ি পরার? আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, তুমি এখানে কথা বলার কে? উনি ঠিকই বলছে, উনি আমার শখ কইরা শাড়িটা দিছে, আমি কেন পরবো না? আমি অবশ্যই শাড়িটা পরবো, আমি শাড়ি ফেরত দিব না ওনারে। সালমা, তুমি সামান্য একটা শাড়ির জন্য আমার সাথে ঝগড়া করতেছো? সামান্য শাড়ি মানে? আরে এই সামান্য শাড়ি তো তুমি তার কিনে দিতে পারো না। আমার বোঝা শেষ, তোমার সাথে থাকলে এর জীবন একদম শেষ। কোনো জীবনের স্বাদ আহ্লাদ কোনো কিচ্ছু থাকবে না। আমি কি পারি না পারি সেটা আমি খুব ভালো করেই জানি। সালমা, তোমার জন্য আমি সব কিছু ছেড়ে চলে এসেছি, এত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, আর তুমি পরকীয়া করছো। হ্যাঁ করতেছে, আমি বুঝতে পারছি। তুমি সামান্য শাড়ির জন্য আমার সাথে যে ব্যবহারটা করলা, ভবিষ্যতে তুমি আমার লাগে আরো খারাপ ব্যবহার করবে। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার ব্যবস্থা করব। ব্যবস্থা করবে মানে? তুমি কি আমার সাথে থাকবে না? আরে বাংলা কথা কি কানে যায় না? ও বলছে তো তোমার রাস্তা মাপতে। তুমি ওর জীবনে কি দিচ্ছ? বাজার করার টাকা আছে তোমার কাছে? বাজার করার টাকাই তো তোমার কাছে নাই, তুমি কি করবা জীবনে? যাও রাস্তা মাপো, যাও। বেঈমান, প্রতারক। হ্যাঁ, আমি বেঈমান প্রতারক, তুমি যাও। আমি আগেই জানতাম এই ছোট লোকগুলো ভীষণ লোভী হয়। ওরা যখন দেখেছে যে তুমি বড় লোকের ছেলে, তখন তোমাকে ভুলিয়ে বালিয়ে লোভ দেখিয়ে বিয়ে করেছে। আবার যখন দেখেছে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তখন তোমার হাত ছেড়ে অন্যের হাত ধরে চলে গেছে। আমি ভুল করেছি বাবা, সরি। ডোন্ট ওয়ারি মাই সান, তুমি দ্রুত আমার অফিসে জয়েন করো, কাজের মধ্যে ঢুকে পড়ো। কিছুদিন সময় লাগবে, আমার মানসিক অবস্থা ভালো না। ঠিক আছে, কিন্তু বেশি সময় নিও না। খাও। কিরে ক্যারেক্টারলেস, তোর তাহলে এমনই রূপ, মেয়ে পটিয়ে প্রেম করা? মানে কি বলতেছেন আপনি? সেটা এই ক্যারেক্টারলেসটাকে জিজ্ঞাসা করো। আর কত মানুষের সংসার ধ্বংস করবি তুই? আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন। তুই কি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? আমার সাজানো গোছানো সংসারটা তুই ধ্বংস করে দিয়েছিস। তোকে তো আমি ভাইয়া ছাড়ুন। শুনুন, ওর কোনো দোষ নেই, সব দোষ সালমার। সালমাই মিথ্যা অভিনয় করতে বসছে, আর সালমা আমার বান্ধবী। মানে? আমি তোমাকে বলেছিলাম যে এই সব ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। দেখছো এখন কি হইলো? ভাইয়া, সালমা একটা কঠিন রোগে ভুগতেছে, ওর ব্রেন ক্যান্সার। আপনি ওকে ভালোবাসেন, তাই ও সরাসরি কিছু বলতে পারেনি। আপনি যাতে ওকে ভুল বুঝে চলে যান, এর জন্য এই অভিনয়টা করা। ভাইয়া, আপনার স্ত্রী
আপনাকে ঠকায় নাই, সে ভাগ্যের কাছে পরাজিত হয়ে আপনার সাথে এটা করছে। তার মানে সালমা ভাগ্যের কাছে পরাজিত হয়ে এতদিন মিথ্যা অভিনয় করেছে। সালমা, সালমা, আদনান তুই সালমা কোথায়? ঘরেই আছে, তুই আবার আইসস কেন? সালমার যে এত বড় একটা রোগ হয়েছে, তুই তো আমাকে জানাতে পারতি, তুইও আমাকে জানালি না। সালমা চাই নাই তুই এগুলা যাই না কষ্ট পাস। আচ্ছা সালমা কোথায়? সালমা, সালমা, কেন এমনটা করলে? আমি কি তোমার কষ্টটা ভাগ করে নিতে পারতাম না? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন মিথ্যা অভিনয় করেছো? কেন তুমি আমাকে ভুল বোঝালে? তুমিও তো আমাকে জানাতে পারতে। আসলে তুমি আমার মায়া এতটা জড়াই গেছিলা, আমি না অনেক ভয় পাইতেছিলাম। তুমি যদি জানতে পারতো আমার একটা কিছু হয়ে যাইব, তখন তুমি সহ্য করতে পারতা না। তাই বলে সব কষ্ট নিজে বুকে চেপে ধরে রেখে আমাকে তুমি দূরে সরিয়ে দিবে? আমি আর বাসুম কয়দিন কো, মায়া ভাড়া লাভ আছে। দেখো, তোমার কষ্ট দিয়ে আমি কিন্তু সুখে নাই। বিশ্বাস করো, তোমার সাথে অভিনয় করার পর থেকে আমি অনেক কষ্ট পাইছি। আমি একটা রাত্র ঘুমাইতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যতদিন বাঁচবে আমি তোমাকে আগলে রাখবো, আমার কাছে রাখবো। কথা দাও তুমি আমার সাথে সব সময় থাকবে। কথা দিলাম, যে কয়দিন বাঁচি তোমার সাথে বাঁচব, মরতে হলো তোমার বুকেই মরণ।